মরণ ফাঁদ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন কাজী মাসুম আক্তার, তিনি অধ্যাপক এবং পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার। নমস্কার আপনাকে, বেঙ্গল নিউজ গ্রাফিক। এই যে বিষ সেলাই এবং এই বিষ সেলাইনে কিন্তু মরণ ফাঁদ যেভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এবং মেদিনীপুরের ঘটনাটা মানে গায়ে শিহরণ করার মতন একটা ঘটনা, যেভাবে বিষ সেলাই চারিদিকে, এটাও একটা দুর্নীতি আমি বলছি, কি বলবেন? ঠিক আছে, আর কি বাকি আছে? গরিব মানুষ কেন গরিব বলেছে? কে গরিব বলতে বলেছে? কত চুরি করার সুবিধে, চুরি করবে না, গরিব হবে। আজকে মেট্রোতে বলছি না, কোনো নিয়ম কানুন কিছু দেখতে পাচ্ছিলাম না। মেট্রোর ওই যে চলমান সিঁড়ি বন্ধ, খারাপ লিফট খারাপ, সব দেখছিলাম। এমন গরিব হয়েছে, মেট্রোয় যায়, বাসে যায়, নিজস্ব কাম নেই, গরিব হতে তো দেশে গরিব লোক সেলাইনে বিষাক্ত হবে, যাওয়ার ওষুধ হবে, তারপরে ইউজ করা ইঞ্জেকশন, ওটাকে আবার নতুনবার ইউজ করা হবে। মরে গেল শান্তি, কিন্তু মরে গেল অঙ্গ প্রত্যঙ্গগুলো বিদেশে বিক্রি করা হবে, বর্জ্য পদার্থ বিদেশে বিক্রি করা হবে। তারপরে মরে গিয়ে মহিলাদের, যুবতীদের কিন্তু বিশ্রাম নেই। যুবতীদের মরে যাওয়া ডেড বডি কি করা হবে? ডাক্তার সাহেব তখন প্রত্যেককে বলছিলেন, ডাক্তার মানে আর কি করে ডাক্তার, তিরক্ত মা ওই ডাক্তার সন্ধি করে এসব করাটা সুপার কিন্তু পাত্তাই দেয়, কোনো মিডিয়া দরজায় গেছে, পাত্তাই পাগলা আক্তার, দুটো তো পাগলা আছে, একটা কাজী মাসুম আক্তার আর একটা মিস্টার আক্তার। বাংলায় দুটো পাগল ঘুরে বেড়াচ্ছে, প্রতিবাদ চুরি করতে শিখেনি, প্রতিবাদ করতে শিখেছে। দেখবে একদম বলুন বিশ্বাস করে না, বলুন বিশ্বাস গাইঘাটা কেউ পাগলা হচ্ছে, মনে গেছে, ভেলেও হয়েছে, প্রতিবাদ করছে। তো তখন কি পাতা দেয়, পরে ঠিক চ্যানেলগুলো দেখলো ভালো ঠিক দিয়েছে, আক্তারকে চ্যানেল হয়নি। ডাক্তার চ্যানেল বললো যে এই সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি লড়েছি। আর টিভিটা রোজ দেখাচ্ছে, কি ফুলে গেছে ডাক্তার, 2 কেজি ওয়েট হয়ে গেছে। ডাক্তারকে বললাম, চ্যানেলে দেখাল, দাদা বেশি নামাবেন না, এটা আপনার জন্য, ন্যায়ের জন্য লড়াই হচ্ছে না, এটা মিডিয়া টিআরপিতে লড়াই। জনগণ পাগলা, মিডিয়া বলে তা দেখি না। স্যালাইনে এরকম প্রচুর মারা গেছে, নিউজ হয়। স্যালাইনে জাল স্যালাইন হবে না, বিষাক্ত স্যালাইন হবে না, ঠিক হয়েছে, মরে গেলে ঠিক হয়েছে, মরবে না। ফার্মাসিউটিক্যালেও কিন্তু 10টা ওষুধকে নিষিদ্ধ করা হলো। ওষুধের জাল কারবারও কিন্তু আমরা দেখেছি। আমি পরিষ্কার বলছি, আক্তার সাহেবের কথা বলছি, আসুন জায়গা আছে। এবার আক্তার সাহেব থেকে টিআরপি আবার সরে গেছে, বেচারি এবার কাঁদছে, তার কথা একটু শুনবে না। তখন দরকার ছিল, একটু বক হয়েছিল, দরকার মিটে গেছে, এবার পাত্তা পাচ্ছে না। চুরি চামারি, জালিয়াতি, বর্জ্য পদার্থ বিক্রি, বাংলাদেশে বিক্রি হচ্ছে বর্জ্য পদার্থ, যেগুলো তার সমস্যাটি সাইকেল, সেগুলো এমন ভেঙে চলে যাবে, যা দাম তার হাত হবে না। সেই ভাঙাচোরাটা নীলামল্লা ভাঙাচোরা কি আছে, দিন ছোট ছোট বাচ্চারা সব সাইকেল আছে, সাইকেলগুলো দিয়ে দিল, ওরা বাংলাদেশে সবুজ সাথী, কি ক্ষতি। তো আমি আপনার সঙ্গে কথা বারবার যে ওই একটাই কথা বলবো, যে কিচ্ছু আমার হচ্ছে না, এখনো ফালতু কথা। ওই আক্তার হয়েছিল, সবাই চুপ, আবার হই আবার চুপ। এবার আক্তার কেঁদে গুলো মনে গেল, টিভি যাবে না, কোনোটার ইস্যু নেই। অর্থাৎ সততার জন্য, স্বচ্ছতার জন্য আন্দোলন ইস্যু নয়। এই মধ্যে তিলোত্তমা থেকে গাড়িটা, আবার তিলোত্তমার আগে ছিল বাংলাদেশ, তারপরে তিলোত্তমা ছিল একটা ভণ্ডদের আন্দোলন, আন্দোলন না, এটা ঢপ, এটা ভাট, এটা ধান্দাবাজি, এটা ব্যবসা, বুঝছেন। তারপরে এগুলো কদিন পর বাংলাদেশে চলে যাবে, আবার চলে গেছে। বাংলাদেশ থেকে আবার গেলে জঙ্গি, মিডিয়া, ওই জঙ্গি কদিন জঙ্গি তারপর ফিরাদাকি মোল্লা, ফিরাতে একবার যাচ্ছে রুবাইল কবির, একবার যাচ্ছে তোহা সিদ্দিকী, একবার যাচ্ছে সিদ্দিকুল্লাহ, ঝুল্লা সাম্প্রদায়িকতা। তারপর কুম্ভ মেলা লোক বুঝি বাংলা লোক খাচ্ছে না, কুম্ভ মেলা হবে মধ্যবর্তী সময় গ্যাটিস
স্যালাইনে দুজন করে ব্যাস কি গরিব লোক স্যালাইনে নেব না। এর আগে কলকাতায় মেডিকেল কলেজে ধরা পড়েছিল, যন্ত্র সব জাল, সবই জাল। ওষুধও তো জাল, তাহলে কোথায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে কি আমি কোনো আজ খবর নেই? থেকে ওষুধটা খাচ্ছি, স্বাস্থ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই? সে তো জালের দিয়েছে, সে বলে জাল তো পার্টি ফান্ডে টাকা আসবে না, ভালো দিকে পার্টি করে টাকা আসবে না। আর তুমি কি জাল কাজ করতে পারে না? 1 টাকা তো সম্পদে জমি দিয়ে দিচ্ছিল ছোট কোটা আটকে দিয়েছে। তো তোমার তো চ্যানেল নতুন, তোমাকে 1 টাকা জমি দিচ্ছে কেন গভর্নমেন্ট? টিয়া পায় না, কিচ্ছু পায় না, ছক্কা বলে দেওয়া ছক্কা কোনো ছক্কা বলেছে। হ্যাঁ আচ্ছা, 1 টাকা শিল্পপতি, আর সব শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছে জাল শিল্প চাষ। তাহলে এখন হচ্ছে জাল সেলাই, তাহলে ওটা একটা শিল্প। পশ্চিমবঙ্গের বাকিটা রইল কি? সবই তো। আরে বাবা, এখন একটাই বাকি আছে, যে অর্পিতা এখন রবীন্দ্র সরোবরে লেখে ওই যে সিটটা আছে, ওই যে প্রেমকে বসে না, ওখানে একটা সিট ফাঁকা আছে। কবে পার্থ চট্টোপাধ্যায় আসবে, একসাথে ফুটকা খাবে আর নাচবে, 100% লাভ লাভ লাভ, এই দুটো বাবা কাছে। আর ওখানে কি ঢোল বাজাবে ওই মদন মিত্র বাংলায় তো ভোট হয়ে যাবে, বললাম নেই করে ভোটও দিতে পুরো পাগলা। যেমন ধরুন তৃণমূল হিন্দু ভোট এক করার দায়িত্ব কে নিয়েছে? 4টে মোল্লা, তোর সিদ্দিকি, ফিরাদ হাকিম, আর হচ্ছে সিদ্দিকুল্লাহ, আর এই 4 জনের দায়িত্ব হচ্ছে মোল্লা করে হিন্দু ভোটটা কাজে করে দেবো। শুভেন্দু অধিকারীর দায়িত্ব কি? মুসলিম ভোটটাকে একসাথে করে দেবো। মানে শুভেন্দু অধিকারী তৃণমূল, আর এই 4 জন হচ্ছে বিজেপি। যখন বুঝতে হচ্ছে কি বুঝতে পারছে না, বলছি কি বিজেপিকে ভালোবাসে শুভেন্দু, আর এই যেমন কি বিজেপি তৃণমূলকে ভালোবাসে পুরোটুকে জনগণ পাবো। ফলে স্যালারি নিয়ে যেটা হয়েছে, একটা মতো বললো, 2 দিনটা বললো 2-4 হাজার বললো না, 2-4 হাজার দিয়েছে সে খবরটা। স্যালাইন জাল বিষাক্ত স্যালাইনে মরেছে 2-4 হাজার। কথা যেমন এই তিলোত্তমার ঘটনায় ওই 4.5-5 কোটি টাকা তুলেছে, না 30 কোটি টাকা তুলেছে, ওই কোটি টাকা নিয়ে ভাগ করা হচ্ছে। তিলোত্তম আমাকে দেবে না টাকা, কোটি কোটি তুমি তো তুমি বুঝে বলতে পারো, কথা বলছো, ইন্ধন করতেছে, চুরি করতেছে, বাংলার প্রধান শিল্প চুরি করা, কাটবানি করা, চিটিংবাজি করা, সমাজসেবা লোকের টাকা তুলে নেওয়া, বুঝলো না সমাজসেবা। ফলে এই তুমি আমার কাছে যে এখন কাটবানি নিয়ে চ্যালেঞ্জ করতে এসছো, গরিব হওয়া কেন গরিব? বড় বড় হসপিটালে যাবে না, ভালো জায়গায় যাবে না, সরকারি জায়গায় যাবে, আর ক্যান্সার ঠিক করবে। যে বললো ইস 300 না, কিন্তু আমি জানি সুখবর তোমার কাছে আছে, মরেছে আসলে 300 বেশি। তো সুখবর গরিবরা কেন বাঁচবে? চুরি করতে পারে না গরিব লোক, কোথায় বাঁচবে? আবার সরকারি জায়গায় বাঁচবে। তুই বলো, তুই একটা ছোট কথা বলো। আচ্ছা, যারা জাল স্যালারি করেছে তারা বেশি ক্ষতি করলো না? যে জুনিয়র ডাক্তাররা 1 লক্ষ লোকের ট্রিটমেন্ট করেনি, কত বিগত 3-4 মাসে কত লোকের ট্রিটমেন্ট হয়নি? আউট হলে 1 লক্ষ। কজন মারা গেছে? 60-70 জন বিনা চিকিৎসা মারা গেছে, 60-70 জন বিনা চিকিৎসা। ওরা 8 দিন তোমার মাথায় রোগ বলে ছেলেরা মেয়েরা ঢলে পড়ছে, আর ছেলের মেয়েরা ছেলেরা ঢলে পড়ছে। আর কি খাচ্ছে? ধরে রাত্রি যাবো চিন্তা বুঝছো কোথাও, ধরে রাত্রি বুঝছো এটা তাহলে কি এই আন্দোলনের মধ্যেও রাজনীতিকরণ দেখছে? কোনো কদম নেই, ঘটনা নেই তো ব্যবসা ছিল, চিটিং হয়েছিল, জনগণকে বিভ্রান্ত করে ভালো করে মুখিয়ে গেছে। কি মজা, ভালো করে মুখিয়ে হয়েছে, তাই ক্ষতিটা করছে। 1 লক্ষ লোকের ট্রিটমেন্ট, তেমন তো মা বোন ছিল ট্রিটমেন্ট। যে লোকটি মারা গেছে, তোমার আমার বাড়িতে একটু আত্মীয় মারা গেছে, তুই বল কি করবে? কোথায় কে কোথায় দুনিয়া কত লোকের ইন্টারগ্রাম হয়নি, কত লোকের চোখের অপারেশন হয়নি। এই যে বিপুল ক্ষতি হয়েছে, সে তুলনায় এই স্যালাইনে 2-3 জন মরে যাওয়ার নসি, তাহলে 7 কোটি টাকা কারো দুনিয়া দেখতে হবে। তিলোত্তমাকে মেরেছে কারা? যারা ওই ময়নাতদন্ত শুরু করেছে তারা, জাল বানাতে হবে, যারা দেয়াল ভাঙার পারমিশন দিয়েছে তারা, যে 5 জন জুনিয়র ডাক্তার ওই মৃত্যুর সময়কার শেষ মুহূর্তে সাক্ষী বন্ধু তারা, আমি তাদেরকে
তারা আমি দোষ নেই। সে তার কাজ হচ্ছে ডেড বডিকে, মরে যাওয়া ডেড বডিকে ভালো জ্যান্ত কত ভালো লাগে, মোরা ভালো লাগে। তাই দুটো বেশখানে গিয়েছিল প্রতিটা থেকে ফিরে রাত 3:30 বললো তুই আয়, আর ডেড বডি আছে তুই একটু লেট হয়ে চুল টুলগুলো সব এই হেডফোন টেডফোনগুলো ফেলে গেছিল সিবিআই যাতে তদন্ত করতে কাউকে তো ফাঁসাতে হবে, ওকে ফাঁসাতে ওকে বলা হয়েছিল পরবর্তীতে মুক্তি করা, তুই নিজে ফেসে ও নিজে ইচ্ছে করতে হাসছিল না যখন গ্রেপ্তার করে হাসছিল না। হ্যাঁ, পরবর্তীকালে বলেছে যে আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ এই ঠিক আছে বলে এখন তোমাদের প্রধান কাজ সঞ্জয় রায়কে মুক্ত করে, ঠিক আছে সঞ্জয় রায়কে মুক্ত করে আবার একটা ডেড বডি দিয়ে দেবো, মর্গে পাঠিয়ে দিয়ে একটা ডেড বডি সঙ্গে করতে হবে, ব্যাচে ডিম করার চেষ্টা করে। কিন্তু বাসুবাবু বারবার কিন্তু জঙ্গিরাও যেন ধরা পড়ছে, বাংলাদেশের অনুপ্রবেশরা ধরা পড়ছে, আবার সোনারপুর থেকে ধরা পড়েছে। মানে কি বলবেন, এই বারবার বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে সরকার, কেন্দ্র সরকার কাটাতার দিচ্ছে না, সেই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। এই যে চলছে চাপানোত্তর রাজ্যের সাথে কেন্দ্রের, কি বলবেন? ঠিক চলছে। জঙ্গি কারা? যারা স্যালাইনে জাল বিষাক্ত ওষুধ দিয়ে তারা জঙ্গি না। এই জঙ্গিরা কটা লোককে মেরে যাবো তো ভারতবর্ষে? ভারতবর্ষের জঙ্গিদের দ্বারা কত লোক ক্ষতি হয়েছে, আর জুনিয়র ডাক্তারদের দ্বারা কত লোক ক্ষতি যাকে বলে 1 লক্ষ লোকের ট্রিটমেন্ট হয়, দেখতো ওরা বেশি ক্ষতি করে না, জঙ্গির বেশি ক্ষতি করতে না আমাকে তুই পয়েন্টে জাল ওষুধের জন্য কত হাজার লোক মারা গেছে, তাই তো জাল ওষুধ জঙ্গি ভয়ঙ্কর না, জাল ওষুধ আর কারবারে ভয়ঙ্কর ওষুধ। ভারতের জঙ্গিদের কজন মরে গেছে? জঙ্গিতে মুসলমান দেশের লোকগুলো মানে, ইসলামিক দেশের লোকগুলো মানে, যেমন আফগানিস্তান পাকিস্তান ঝামেলা করে মসজিদের ভেতরে জঙ্গি না, মন্দিরের চেয়ে অনেক বেশি মসজিদে করে। এখন পাকিস্তান আফগানিস্তান বলছে পাকিস্তান বিরুদ্ধে অ্যাকশন নেব, আমরা ভারত আছে তালিবান বলছে। তাহলে জঙ্গিতে ঢুকেছে ভারতীয়রা, তাহলে জঙ্গি বেশি ভয়ঙ্কর না যে লোকগুলো ঢুকেছে তারা ভয়ঙ্কর করতে? দিদিরা বলছে বিএসএফ টাকা পয়সা নিয়ে ওই অনুপ্রবেশকারী জঙ্গিদেরকে ঢুকিয়েছে, বিএসএফ তাদের ভারতের সবচেয়ে বড় শত্রু। তাহলে 1 নম্বর জঙ্গি ভারতের বিএসএফ। হ্যাঁ, যদি সরকারের কথাই ধরা হয়। ঠিক পয়েন্টে কথা। এবার যারা জঙ্গিদের জন্য আধার করে দিয়েছে, ভোটার কার্ড করে দিয়েছে, তারা বেশি ভয়ঙ্কর না জঙ্গিদের বেশি ভয়ঙ্কর? উত্তর দেয়। তাহলে ঘর্ষণ ডিভিশন যারা আধার করেছে তাদের ভোটার করে তারা বলেন জেলা আছে, তার মধ্যে নেতারা আছে, তার মধ্যে জাকির আছে, রত্না আছে, কত ভালো ভালো দেখতে সত্য আছে। আমি বলতে পারি এই পশ্চিমবঙ্গে যত আধার কার্ড আছে তার প্রায় 10% আধার কার্ড জাল, 10% আধার কার্ড জাল। 10% মানে কত? 10 কোটি জনসংখ্যা, 1 কোটি আধার কার্ড জাল। এই 1 কোটি জাল আধার কার্ড যারা তৈরি করেছিল তারাও চাষ পয়েন্টেই কথা ভালো বলবো, ভূতপাট কিছু হবে না। যে থানা প্রশ্রয় করে সেই থানার ওসি করবে, সেই থানার ওসিকে করবি। যারা আজকে অফিসগুলোতে জনগণের সেবা না করে লোকের টাকা ঘুষ দিতে, ওরাও করবে, ক্ষতি তো ওরা করছে। যারা বর্জ্য পদার্থগুলো বিক্রি করে পেশেন্ট মারে জঙ্গি। পুলিশ মন্ত্রী তো খুব ক্ষিপ্ত প্রশাসনের ওপরে, পুলিশকে ভৎসনা করেছে রীতিমতো। উনি ছিলেন নির্লিপ্ত, এখন উনি ক্ষিপ্ত, খুব শিক্ষিত। উনি বললে বোমা ধরা হয়, দিদি বললে না বোমা কোথায় আছে, সবাই মিলে বোমা উদ্ধার করে ফেলল। দিদি ঘুরে পড়লে বোমাও তৈরি হয়ে গেল, এটা বাংলা। এবার ধরো যদি আমাকে বিজেপি লোক বলে না, বলে পাচ্ছি না, এই আপনি আমাদের দলে আসুন না, আসুন না, আসুন না, আসুন। আমি তোমার দলে যাবো বলে না, আপনার মতো লোককে নেতা চাই। আমি কখনো হবে না, আমাকে নেতা কখনই করবে না। আমাকে তো ভন করতে হবে, চিঠি করতে হবে, মিথ্যে করতে হবে, চরিত্র লোক চাপা করতে আপন হতে হবে। তারপরে আমাকে তৃণমূল পার্টি দিতে হবে, তৃণমূল পার্টি থেকে নেতা হতে হবে, দিদি চাইলে তোকে যেতে হবে না আমাকে। তারপর তৃণমূল ছাড়লে বিজেপি বিখ্যাত পড়ে, তারপর আমাকে ঘুরে যেতে হবে, চুরি চামারি করবে, নেতা হবে, কাটমানি খাবে। প্রথমে বলবে দিদির কাছে কি বলে, দিদি অসাধারণ। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে গুজরাটের মোল্লাদের কেটে সেই রক্তাক্ত ভাত খায়। ওরা চোর, চিটিংবাজ, ছায়াচোর,
তোলাবাজ, গুন্ডা, দাঙ্গাবাজ, পৃথিবীতে যত খারাপ কথা সব বলে দিল তৃণমূল দলের। আর দিদি মা সারদা, মা কালী, মা দুর্গা, রানী রাসমণি, আল্লাহ সব। না, সম্প্রতি কুণাল ঘোষ বলেছে নেতাজির থেকেও নাকি বড় সংগঠন করেছে। এটা বলতে হবে, তারপরে এসব বলে তারপর চোখ বুঝে খুব মাথা হবে, তারপরে চুপ চলে গেল। বিজেপি থেকে ওই লোকই বলবে নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ, যে বলছে রক্ত খাচ্ছিল। আর দিদি সব এখন দিদি হচ্ছে নাম্বার ওয়ান চোখ, ওই একই লোক কিন্তু ভোট দেবে থাকে। জনগণের কথা বলছে এত পাঁচশো জনগণ আমি দুনিয়া দেবে। এরা ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, যারা ওই ওয়ান জাস্টিস তাদের মধ্যে কজন রেট কি বলবো, মধ্যমগ্রামে উই ওয়ান জাস্টিস করে একটা ছেলে মেয়ে আলাপ হয়েছে, ভাবে না ভাব করেছিল, ভাবটা হয়ে গেছে। তারপর মধ্যমগ্রামে ওখানে নিয়ে গেলে জঙ্গলটা রেখে করে দিচ্ছে উই ওয়ান জাস্টিস। তারাই আমার জাস্টিস চাইছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ বিদ্যালয় করে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে তার নামগুলো জানিয়েছি, তারা ওই যাদবপুর অঞ্চলে উই ওয়ান জাস্টিস দিতে দিচ্ছে। আমি জুই ওয়ান জাস্টিসের দলটা বন্ধ করবো, আমি একটা পতাকা একটু তৈরি করে দিচ্ছি, ফেস লাগিয়ে সঞ্জয় রায়কে একটু দিয়ে আসবে তুমি, ও একটু উই ওয়ান জাস্টিস, সঞ্জয় রায় ও বাকি আছে, আর সন্দীপ ঘোষটা বাকি আছে, এই দুজন উই ওয়ান জাস্টিস। আমার জানা আছে যার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে সে লালবাজার গিয়ে নিজেকে ধরা দিয়েছে, মানে গ্রেপ্তার হয়ে ওই জাস্টিস লড়ছি, সে পাল্লা ওই না যেটা লেগে রেপুরিত পেশা, ওটার তো পেশা কি আহাত খুব বাংলা। আর তাকে নেতা করে কি সব স্টেজের লোকের বক্তব্য রাখছে, লোক কেউ দুনিয়ায় পাবে। এদের লোকেরা কমেন্ট করে দেখি না, কেউ কেউ আমাকে এপিজে আব্দুল কালাম বলে, এপিজে আব্দুল কালাম, কেউ কেউ রামমোহন রায় বলে, কেউ কেউ স্বামী বিবেকানন্দ বলে, কেউ কেউ বলে কাজী নজরুল ইসলাম, পুরো কমেন্টে ভর্তি। আমার খুব ভালো লাগে জানেন, রক্তের মিল আছে, রক্তের মিল আছে। আমরা তো বাঙালি, আমরা একই আকাশে বাদের সাথে লাগবে, ভালো লাগে, ভালো লাগে। আমাদের রামমোহন বিদ্যাসাগর এপিজে আব্দুল কালাম আমি পায়ের মুখে বলে তো দেখুন আপনারা এই কমেন্ট রামমোহন বিদ্যাসাগর এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, তারপরে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী এটা বলে। আর বলে একমাত্র রাস্তা আমি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হই তাহলে রাজ্য বিশ্বাস করে শোনেন না, কিন্তু বলে তো সত্যি ভালো লাগে। আমি জানি একটুখানি যদি মনে হয় ওদের স্বার্থে লেগে যাবে, সঙ্গে সঙ্গে পৃথিবীর সঙ্গে খারাপ হবে। আমাকে বলতে একেবারে নোংরা, একেবারে বাজে, একেবারে অপদার্থ, তাই ওই নাচি না দিদির আমি নাচি। মাসিবাবু, আপনি তো জাতীয় সঙ্গীত নিয়ে একদিন খুব লড়াই করেছিলেন, আহত হয়েছেন, সেটা সবাই জানে, মৃত্যুর মুখে পড়েছেন। কিন্তু সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা করলো তৃণমূলের নেতা, ভুল গান করে, মানে তৃণমূলের নেতা জাতীয় সঙ্গীত করতে পারছেন। ঠিক করে আমি বলো, ঠিক করে একদম আমি ধন্যবাদ তাদেরকে, আমি অ্যাওয়ার্ড করবো। আমি তাদেরকে ক্যাডবেরি নিয়ে গিয়ে, এখন তো মোয়া বলে না, জয়নাল মোয়া, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনারা একটা বড় কাজ করে দিয়েছেন, আপনারা বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গবাসী কত বড় কুলাঙ্গার। আমি যদি রক্তাক্ত না হতাম না, এটা বুঝতে পারতাম না যে আপনাকে রক্তাক্ত করলো বাংলার মাটিতে। গোটা বঙ্গবাসী সুচিত্র না, সবাই চুপ। তৃণমূল মুসলিম ভোটের জন্য চুপ, সিপিএম মুসলিম ভোটের জন্য চুপ, আমাদের কংগ্রেস মুসলিম ভোটের জন্য চুপ, কিন্তু বিজেপিও চুপ। কেন? আমি যদি বিখ্যাত হয়ে গিয়ে বিজেপি নেতা হয়ে যাই, তাহলে ওদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে, চলবে। বিখ্যাত হয়ে যাবে না, চিটিং বাজ নয়, চুরি করতে জানে না, আমাদের নেতা হয়ে গেলে যদি আমাদের চুরি বন্ধ করে দেয় বিরাট বল। তো এই কুলাঙ্গারকে চিনে গেলাম, যারা আমাকে মেরেছে তাদের উনিশ জানে। তাই খুব ভালো হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে বাংলার মাটিতে আমি ঘুমায় চলে গেলাম। কারো আন্দোলন নেই, কারো বিক্ষোভ নেই, কারো উই ওয়ান্ট জাস্টিস নেই, ওটা অতি মেরে দিয়ে মরে মরেনি। ও আসলে মার খেল, তিলোত্তম হলো না, মরল না, মুক্তি হবে। আর গান করে ভালো রাষ্ট্রপতি ব্যাপার, রেপটা খুব সুন্দর লাগে, ভালো করে সকালবেলা উঠে থেকে কোথায় কোথায় রেপ হয়েছে ওটা পুরুষ মন্দির করে রেপের কি অবস্থা করে মন্দির
রেপের ট্রেন্ডের বড় করে ছাড়ে একই কথা। রাজীব বিশ্বাস করে গিয়েছিল আর কি কথা, কিন্তু নারী নয়, রেপটাই আত্মহত্যা করে চালিয়ে দিয়েছে। ওটার উপরেই রসকস নেই, মর্যাদা নেই, টিভি চ্যানেল টিভি বলবি জাস্টিস চেয়ে রাস্তায় বেরোবে। না, নারী চাই, রেপ চাই, কালচার। তারপরে এত সুন্দর ঈশ্বর এত সুন্দর এদেরকে আশীর্বাদ করলো যে আমাদের ববি হাকিম সাহেব বলে দিল বন্দে মাতারাম, এটা হচ্ছে প্রয়োজনমূলক আওয়াজ। তাহলে ভালো বুঝে দিয়েছ যে রাজ্যে 7 বছর ধরে আমি 1 লাখ কোটি করছি, ওদের বিরুদ্ধে কিন্তু আমি চুপ থাকিনি। ভারত মা বিভিন্ন আমার মাথায় না অনেক অনেক আশীর্বাদ করে ঈশ্বর মা, ভারত মা। আপনারা তো সংখ্যা গরিষ্ঠ হবে, ববি কিন্তু আর চলো না, অত বাচ্চা কাচ্চা তাদের পয়দা করতে হবে, 4টে বাচ্চা হলে 2টো বাচ্চা শব্দ আমাদের চাই বলেই দিয়েছি। ভাই 2টো বাচ্চা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিয়েছে। পয়সা দেবে, 4টে যে বাচ্চা আমি নেবো, সেই বাকি 2টোর যে খরচা। খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব সিদ্ধুগুলো গরু করো সিদ্ধুগুলো গরু করো। সিদ্ধুগুল্লাহ সাহেব অফিসে চলে যাচ্ছে, সবাই মিলে বাচ্চা কাচ্চা দায়িত্ব নেবে। 4টে বাচ্চা হলে 2টো বাচ্চা তো বাড়তি, 2টো বাচ্চা খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব নেবে। ওরা মানুষের মতো মানুষ তৈরি করে, বিরাট প্রোগ্রাম তৈরি করে, আল্লাহ বলবে না 4টে বাচ্চা হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে বলতে মা তারা প্ররোচনা দিচ্ছিল না, উস্কানিমূলক শব্দ বন্দে মাতরম বলতে আছে, একদম বলবে না, নারায়ণ থাকবি কেন বলতে মাতরম বলতে আল্লাহ আকবার চলবে, জয় বাংলা চলবে। দিদিকে ভোট দিয়েছি, বাংলা আমি জয় বাংলা বলবো, জয় ইসলাম তো আসে দিয়েছি চলবে। কি বাড়ি করতে গেছো? হযরত মুহাম্মদ আমাদের নবী, তারা তো বাড়ি ঘর ছিল কোনো অংশে কম নয়। তো আসে দিকে ইসলাম মতের লোকের টাকা নিয়ে বিরাট বিরাট বাড়িঘর কথা তো বলেছিল। হজরত মধ্যে একটু লোক বোকা ছিল, একটু বোকা ছিল, ওই যে তার বাড়িঘরটা ছোট, মৃত্যু সময় বলতে তার বাড়িঘর ছিল 15 কোটি। হজরত মোহাম্মদ বলছে ইসলাম ধর্মের যিনি মুখ্য প্রচারক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ রহমত বর্ষিত, তার ছিল ছোট বাড়ি, সে বোকানো ছিল। 10 ডিগ্রি বিরাট বাড়ি, বুদ্ধিমান কত জ্ঞান না। ধর্ম গুরু বলে না, ধর্ম গরু বলে। আমরা বলতে পারি আমরা এগিয়ে আছি, তুই বিয়ে কি বলিস বে, কি সুন্দর ভাষা, কি শান্তি ললিত বাণী। ওই বাণীতে কি সিদ্ধিলাভ করেছিল স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। তার সাথে তুলনা করা হচ্ছে কার, রামকৃষ্ণ পরমহংসদেব কার, সিদ্ধি। উফ কি চলছে। শীতের সময় মেলায় যান, খেলা করুন আর গুনতে থাকুন কটা মারল, মাত্র 2টো 3টে, শুধু 2টো 3টে। এটা খবর হয়, ছেলে 2-3 জন বলছে খবরও আছে, হয়েছে তো, ওই পশু থেকে চেপে যাবে। বিকাশ মিশ্র হাইকোর্টে জামিন পেয়ে গেল। আরে আরো আছে না, ওটা 2-3 দিন পরে নিউজ থেকে সরে যাবে। কুম্ভমেলা চলে যাবে, কুম্ভমেলা মোল্লাতে যাওয়া যাবে না। কুম্ভমেলা নাকি মুসলমানদের বলে দিচ্ছে। আমি কুম্ভমেলা কর্তৃপক্ষকে ফোন করেছি যে আমিও মোল্লা যাবো, বলছে আপনি চলবে। আমার ভালোবাস এটা আমি চলবে, আমি চলবে। আর আছে এই জগন্নাথ মন্দির আছে না, পুরী, নতুন পুরীতে করা না, দীঘাতে করা হয়েছে। না পুরীটা মোল্লা যাওয়া যাবে না, কাজমাস বাড়তে যাওয়া যাবে না। তাহলে ওখানে জগন্নাথ মন্দিরে মোল্লা ঢুকবে না। আর কিন্তু আরে দাঁড়াও না, অর্ধেক মোল্লা আছে, পুরো মোল্লা নয়, পুরো হিন্দু না, জানো না অনেক কথা। তাই জগন্নাথ মন্দিরে আমি পুরীতে যেতে পারবো, দীঘা যেতে পারবো, কালচার না। একই মন্দির, একই দেবতা, একই জগন্নাথ, পুরীতে মোল্লা ঢুকবে না, দীঘাতে মোল্লা ঢুকবে। কেন কালচার না, কি সুন্দর দেবতার মশলা, দেবতার মধ্যে কি সুন্দর ভাগ বাটোয়ারা। আমি শুধু একটা কথা বলবো, 2-3টে জন স্যালাইনে মরলে নিউজ বেশি দিন থাকবে। আমার কাছে খবর আছে, ঈশ্বর দেখো, আসলে স্যালাইনেতে 300 বেশি লোক করেছে। খবর গরিব লোকের কথা একটা খবর করেছে, ওইটাই সৌভাগ্য। ওর বেশি করে খবর হবে, কতটা খবরে পাওয়াচ্ছে, তার কতটা টিভি চ্যানেলের সময় আর কাপড় ভিজিয়েছি। তোদের আমরা ব্রাহ্মণ লোক, তোদের দান করে দিলাম, গরিব লোকদের আমরা ধনী লোক, আমরা সমৃদ্ধ লোক। আপনিও কি সহমত যে নেতাজির থেকেও বেশি সংগঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদম একদম নেতাজি হেরে গেছে বলছে। নেতাজি প্রচার করতে পারে, তিথি প্রচার করেছে,
নেতাজি কি আপনাদেরই ভালো আছেন। আপনি তো 1 বছর মাত্র সংগঠন করেছিলেন, পুরো ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছিলেন। সেই 1 বছরে তারপর তো চলে গেলেন দেশকে স্বাধীন করার জন্য। আপনি তো স্বাধীন করার জন্য পড়াশোনা করেছিলেন, দেশকে স্বাধীন করা। আমি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে জয়লাভ করি, প্রচুর সুন্দর সুন্দর খাবো দাবো, শুয়ে থাকবো সুন্দর জায়গায়, এর জন্য তো আপনি এই প্রবলেমটা করেননি, ভুল করেছেন, দেখেছেন ভুল ধরে দিয়েছেন। আপনি মরে গেলেন না দেশকে স্বাধীন করতে গিয়ে, মরে গেলেন না। আরো আপনি ব্যর্থ, মরে গেলে মরে গেলে হয়, বেঁচে থাকতে হবে। প্রবলেম নামটা আরো 200 বছর থাকবে, প্রবলেম নামটা আরো 200 বছর থাকবে। হ্যাঁ, রক্তকরণ হবে, শীত না পেল দিদি, ও দিদি আপনার আপনি আজীবন বাঁচবেন, 2000 বছর বাঁচবেন। যদি আপনি কোনদিন চলে যান, আপনি যদি চলে যান, আপনার মতো হওয়ার পর 5 বছর এই তৃণমূল নামটা থাকবে, 5 বছর পরে শুধু এইটুকু মানুষ। একদম শেষ একটা প্রশ্ন, রেশন দুর্নীতি নিয়ে যিনি মামলা করেছিলেন, যিনি প্রথম অভিযোগ করেছিলেন, তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এটা মজার বিষয় যে যিনি অভিযোগ করলো রেশন দুর্নীতি নিয়ে, তাকেই এখন খুঁজে পাওয়া হয় তাকে মেরে দেওয়া হবে, না তার সেটি হয় তাকে মেরে দেওয়া হবে, ভয়ে পালিয়েছে, তিনি বুঝে গেছেন তার জীবনানি করতে পারে। অথবা যারা চুরি চামারি করেছে তারা বলে দাদা কি করলে রে ভাই, ভাগ না, তোলা দেয় বলে ভাগ না, তার সাথে সেটি তাই করেছে। তাই সিবিআই বলছি তোকে ধরে নিয়ে রামপাদে রেখো। ধন্যবাদ।